আমি বললাম যে কালচার, এটা কিন্তু আমাদের পলিটিক্যাল কালচার, যে বিএনপি আসলে আওয়ামী লীগের সব খারাপ, আওয়ামী লীগ আসলে বিএনপি সব খারাপ, জামাত আসলে কি হবে, তো আমার তো মনে হয় আওয়ামী লীগ বিএনপি দুটোই খারাপ হয়ে যাবে, আমি জানি না। আর এনসিপি আসলে কি ওরা ওরা কি করবে, এটা তো মানে এটার লক্ষণ কি হবে আমি আমি আসলে বুঝতেই পারতেছি না। গতকালকে যারা স্ট্যাটাস দিচ্ছে প্রত্যেকটা মানুষ, আমার কারো প্রতি কিন্তু কোনো রাগ বা বিরাগ নাই। কেন নাই? ফার্স্ট থিং ফার্স্ট, এটা তাদের ব্যক্তিগত পছন্দ। এবং আপনি তো আমি হয়তো দেখছেন, আমি একটা কালকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি এই লয়ালিটিটা খুব পছন্দ করছি। এই প্রতিকূল অবস্থাতেও তারা জানে যে তাদের একটা সমস্যা হইলেও হইতে পারে, তারপরেও যে তারা এই লয়ালিটি দেখাইছে, দিস ইজ সো ইম্পর্টেন্ট টু মি। হ্যাঁ, টু বি অনেস্ট টু ইয়োরসেলফ ইজ সামথিং দ্যাট আই অলওয়েজ অ্যাডমায়ার। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, আমার শহরের যে অবস্থা, আমার শহর পুরো কন্ট্রোল করে বিএনপি, এবং ওরা জাস্ট ওয়েট করতেছে নির্বাচনটা যদি। এই মুহূর্তে দ্য হোল সিটি ইজ রান বাই বিএনপি, দ্যাটস দ্য ফ্যাক্ট। এখন আপনি তো আমাকে এটা ডিনাই করাতে পারবেন না। যাদের আমরা দেখছি যে জীবনের সবকিছু বাজি রেখে তারা এক দফায় গেছে, তাদের অনেকের এখন মানে চর্বির জেল্লা দেখলে মনে হয় আরে বাপরে বাপ। পোশাক আশাক, হাতের ফোন বাদ দিলাম, বাকি কিছু জানিও না আমরা। বা কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে গতকালকের ব্যাপারটা, এটা স্পন্টেনিয়াস বা অর্গানিক আমার কাছে মনে হয় নাই। আই কুড বি রং, বাট আমার কাছে মনে হয়েছে সামহাও এটা একটা মানে একটা দারুণ অর্কেস্ট্রা হয়েছে এটার পিছনে। কারণ প্রত্যেকের কম বেশি ভাষা, হ্যাঁ, মানে হঠাৎ করে আল মাহমুদ আজকে বাংলাদেশের সব থেকে বড় কবি হয়ে গেল, যে আল মাহমুদের মানে মৃতদেহটাও শহীদ মিনারে নিতে দেয়নি তারা। আমি রাহাতের যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে আমি যখন আমাদের গণভবন ভেঙে ফেলা হয়েছিল বা এটাকে তছনছ করে ফেলা হয়েছিল, সংসদ ভবনকে ভেঙে ফেলা হয়েছিল, তারপর 32 নম্বর ভাঙা হলো 2 বার, সেই মুহূর্তে যেই আবেগটা বা যেই ওই যে ও রাত যেটা বললো যে মানে মানুষকে তো একটা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো একটা কাল্টে পরিণত করে ফেলছিল, তার দল, তার পরিবার। সো এটার কারণে মানুষ যে রিয়াকশনটা দেখাচ্ছে সেটাকে জাস্টিফায়েবল তখন সামহাও করা গেছে, যে এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিয়াকশন। বাট 1 বছর পরে এসে যে শিল্পীরা তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে, এবং আমিও কিন্তু গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেটা আমি পড়ে শোনাতে আমি জাস্ট বলি। আমার কথাটা ছিল এরকম যে আপনাকে তখন শত্রুরা মেরেছিল, আর বিগত 54 বছরে আপনাকে আপনার আপনজনরা মেরেছে। 2 মৃত্যুই আপনার জন্য মর্মান্তিক, বিনম্র শ্রদ্ধা। এখানে আমি যে লিস্টটা দেখছি, পুরা লিস্টটা নাই, আমি পরবর্তীতে দেখলাম এটা আরো অনেক বড় করে ছাপানো হয়েছে। এখানে না অনেকগুলো মানুষ আছে যারা জুলাইয়ের সময় একদম ওতপ্রোতভাবে মাঠে ছিল। কয়েকজনের নাম তো আমি বলতেই পারি, যে খায়রুল বাশা, সুমন আনোয়ার, আরশ খান, এরকম। তারপর আজকে দেখলাম আব্দুল নূর তুষার। এখানে অনেকগুলো মানুষ ছিল যারা কিন্তু জুলাই আন্দোলনে একদম সক্রিয় ছিল। 1 বছরের মাথায় যখন তারা বঙ্গবন্ধুকে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানে স্ট্যাটাস দিল, তখন তারা একদম কালপিট হয়ে গেল। দেখেন, এখন হিস্ট্রি আমাদেরকে একটা ছোটবেলা থেকে আমাদেরকে এক ধরনের ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি। এখন আজকে যখন আওয়ামী লীগের এইভাবে পতন হয়েছে, আমরা হিস্ট্রির আরো অনেকগুলা অ্যাভিনিউ দেখছি। বাট আসলে কোন হিস্ট্রিটা রাইট? হাউ ডু উই নো? How do we know which history is valid? জিয়াউর রহমানকে যখন আমি ইয়েকে বলতে চাই, আমার প্রথম ছবি আমি বানিয়েছিলাম 2007-এ। রাহাতকে বলতে চাই, আমাদের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখন কিন্তু উনি বলেছিলেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আনফর্চুনেটলি ওই ভাষণের জাস্ট এতটুক জায়গা আমি বাংলাদেশের বীরশ্রেষ্ঠদেরকে নিয়ে যে সিনেমা বানানো হয়েছে, তার মধ্যে যেই একটা সিনেমা বানানো হয়েছে, যে সিনেমাটা আমার প্রথম ছবি, যদিও আমি ঠিক মতো বানাতে পারি নাই, সেই প্রতিকূল অবস্থায় আমি বানিয়েছিলাম। ওইখানে শুধু এই ডায়লগটা ছিল, এবং এই কারণে আমার ছবিটাকে তখন সেন্সর বোর্ড তখন তো সেন্সর বোর্ড আটকে দেয়। যাই হোক, আমি অনেক কষ্টে এটাকে সেন্সর করতে পারি। এটাই বললো মানে রাহাত তো ওটাই বললো স্পষ্ট। আমি বললাম যে কালচার, এটা কিন্তু আমাদের পলিটিক্যাল কালচার, যে বিএনপি আসলে আওয়ামী লীগের সব খারাপ,
আওয়ামী লীগ আসলে বিএনপি সব খারাপ, জামাত আসলে কি হবে, তো আমার তো মনে হয় আওয়ামী লীগ বিএনপি দুটোই খারাপ হয়ে যাবে, আমি জানি না। আর এনসিপি আসলে কি হবে, ওরা কি করবে, এটা তো মানে এটার লক্ষণ কি হবে আমি আসলে বুঝতেই পারতেছি না, সময় বলে দেবে। আমাদের এই পলিটিক্যাল কালচারটা থেকে বেরোতে হবে, আমাদেরকে আসলে হেট না, ইটস টাইম, উই হ্যাভ টু লিভ থিংস বিহাইন্ড। যারা অপরাধ করছে তাদেরকে তুমি ট্রায়ালে আনো, একটা প্রপার ট্রায়ালে আনো। আমি তারেক জিয়াকে, আমি খুব সিম্পল এক্সাম্পল দিই, তারেক জিয়া তো অনেক অনেক দূরকাবাদ। আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে যার সাথে আমি মাছ ধরি কুমিল্লাতে, সে জামাত করে, তার মামলা ছিল 12টা। আমি তাকে এই কয়েকদিন আগে আমি স্ট্যাটাসও দিছি, তাকে জিজ্ঞেস করছি যে আক্তার তোর কয়টা মামলা এখন আছে, সে বলছে একটাও নাই। 12টা মামলায় আমি বললাম তাহলে কি তুই কি মানে আসলে অপরাধী ছিলি নাকি সবই তো কোনো অপরাধী করস নাই? ও হাসতেছে। আমি বললাম সবই কি তোর পলিটিক্যাল মামলা ছিল, তুই কি আসলেই কোনো মিছিলে যাস নাই, মারপিট করস নাই? ও হাসতেছে, কোনো উত্তর দেয় নাই। এইটা যদি আমাদের পলিটিক্যাল কালচার হয় যে তারেক জিয়া তো সাজাপ্রাপ্ত আসামি ছিল, তাই না, তার সকল মামলা খালাস হয়ে গেছে, এই যে এখন ধরেন শেখ হাসিনাকে 10টা মামলায় ফাঁসি দেওয়া হবে, কাল বাদে পরশু যদি থিংস চেঞ্জ হয় এই সকল মামলা কিন্তু খালাস হয়ে যাবে, ঠিক যেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসেরটা হয়েছে। দিস ইজ এ ব্যাড প্রেসিডেন্টস, দিস প্রেসিডেন্ট, এই যে আমাদের এই কালচার থেকে তো আমাদের বের হতে হবে, নয়তো তো আমরা কখনো ঠিক হতে পারবো না। সেম জিনিসে কিন্তু আমরা আবার যাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, আমার শহরের যে অবস্থা, আমার শহর পুরো কন্ট্রোল করে বিএনপি, এবং ওরা জাস্ট ওয়েট করতেছে নির্বাচনটার জন্য। এই মুহূর্তে দ্য হোল সিটি ইজ রান বাই বিএনপি, দ্যাটস দ্য ফ্যাক্ট। এখন আপনি তো আমাকে এটা ডিনাই করাতে পারবেন না। তো আমরা তাহলে তো ঘুরে ফিরে যে জায়গায় ছিলাম ওই জায়গায় যাচ্ছি না, ওই জায়গায় তো যাচ্ছি। তাহলে আসলে কিসের প্রাণ দিল ওই 71 থেকে 24 এতগুলো যে মানুষ প্রাণ দিল, এই যে আমরা জীবন যৌবন সব ফালায় রাস্তায় নেমে গেলাম, আপনারা দেশেই থাকতে পারলেন না, এগুলোর কি দাম থাকলো? আমরা তো ঘুরে ফিরে সেই একই দুষ্ট চক্রে ঘুরপাক খাচ্ছি। আমাদের মধ্যে কি কখনোই এটা আসবে না যে ওকে এনাফ ইজ এনাফ, লেটস মুভ অন টুয়ার্ডস সামথিং, টুয়ার্ডস এ পজিটিভ সাইন? আদারওয়াইজ বাংলাদেশ তো চেঞ্জ হবে না। আমরা তো ওই 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 বিএনপি আসবে বা জামাত আসবে, এসে 5 বছর থাকবে, এরপরে ওদেরকে টেনে নামায় ফেলবে, এরপরে আবার আওয়ামী লীগ ঢুকার চেষ্টা করবে। আমরা কি এই কালচারেই থাকবো? না, অবশ্যই না। আমি একটু সংযুক্ত করি দুজনকে, যে আজকে এটি খবর প্রকাশ পেয়েছে সমকাল সহ 24 এবং 2-3 চ্যানেলে, যে অসমাপ্ত আত্মজীবনীতে, মানে আমরা তো মুজিব একটি রূপকার ওই সিনেমার দুর্নীতি সম্পর্কে জানি, কিন্তু অসমাপ্ত আত্মজীবনী এই বইটি যারা সহযোগী ছিলেন 123 জনকে প্রত্যেকে একটা করে ফ্ল্যাট পেয়েছে এবং 1 কোটি টাকা মানে তার সম্মানই পেয়েছে। 1 কোটি টাকা পেয়েছে। প্রকাশিত দুর্নীতি কালচার ফ্যাসিস্টের সংজ্ঞাটাও আমি শুনতে চাই। এই প্রসঙ্গে আমি একটু রাহাতের কাছে শুনে তারপরে আমি একটু আসবো যে মূল যে কালচার ফ্যাসিস্ট তাখানে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে কিনা এইসবের বয়ান দিয়ে। খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলি। গতকালকে যারা স্ট্যাটাস দিচ্ছে প্রত্যেকটা মানুষ, আমার কারো প্রতি কিন্তু কোনো রাগ বা বিরাগ নাই। কেন নাই? ফার্স্ট থিং ফার্স্ট, এটা তাদের ব্যক্তিগত পছন্দ। এবং আপনি তো, আমি হয়তো দেখছেন, আমি একটা কালকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি এই লয়ালিটিটা খুব পছন্দ করছি। এই প্রতিকূল অবস্থাতেও তারা জানে যে তাদের একটা সমস্যা হইতে পারে, তারপরেও যে তারা এই লয়ালিটি দেখাইছে, দিস ইজ সো ইম্পর্টেন্ট টু মি। হ্যাঁ, টু বি অনেস্ট টু ইয়োরসেলফ ইজ সামথিং দ্যাট আই অলওয়েজ অ্যাডমায়ার। নাও এর থেকেও তো অনেক বড় স্ট্যাটাস লিখে কেউ মন্ত্রী হয়ে গেছে আজকের বাংলাদেশের, হয়েছে কিনা? সপরিবারে মুজিব বন্দনা করে অভিনয় করে 32 হ্যাঁ রিফার্ব করতে হবে, রেনোভেট করতে হবে, ডক্টর ইউনূসকে ঝাড়ু দিতে হবে সেই পোড়া ছাই বলে তো মানুষ মন্ত্রী হয়েছে। সো অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান ইয়ে আছে, সরি বললাম যে ওনার অস্ট্রেলিয়ান পিআর আছে, উনি I didn't know that. তো এখন জিনিসটা কি যে এই সিচুয়েশনটাতে আমরা সবাই কিন্তু সামহাও, এই যে খিজির ভাই যে বললেন যে আফটার 36 জুলাই আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ভাবে বিট্রেড হয়েছি। হ্যাঁ, 72-এ খানাতার রহমান সাহেবের আবার তোরা মানুষও বানাইতে হয়েছে কেন? এটা তো খুব বড় স্টেটমেন্ট ছিল তো খানাতার জন্য। এবং খানাতার থেকে বাংলাদেশে তো বড় কোনো সাংস্কৃতিক মানে স্টেচার আমাদের নাই তো, মানে বাংলাদেশের সাংস্কৃতিক এপিটম তো খানাতা।
জি। তাই না? তো সেই মানুষটা যখন আবার তোরা মানুষও বানাইছে, নিশ্চয়ই হি ওয়াজ ভেরি মাচ অনেস্ট টু হিজ ক্রাফট। হ্যাঁ, এবং তার সেই মানে এটা ছিল, গাছটা ছিল। হ্যাঁ। তো ৩৬ জুলাইয়ের পরে আমাদেরও তো একটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ, নাও থিংস উইল চেঞ্জ। সেটা তো হয় নাই, অনেক ক্ষেত্রে হয় নাই। যাদের আমরা দেখছি যে জীবনের সবকিছু বাজি রেখে তারা এক দফায় গেছে, তাদের অনেকের এখন মানে চর্বির জেল্লা দেখলে মনে হয় আরে বাপরে বাপ। পোশাক আশাক, হাতের ফোন বাদ দিলাম, বাকি কিছু জানিও না আমরা। বা কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে গতকালকের ব্যাপারটা, এটা স্পন্টেনিয়াস বা অর্গানিক আমার কাছে মনে হয় নাই। আই কুড বি রং, বাট আমার কাছে মনে হয়েছে সামহাও এটা একটা মানে একটা দারুণ অর্কেস্ট্রা হয়েছে এটার পিছনে। কারণ আচ্ছা। প্রত্যেকের কম বেশি ভাষা, হ্যাঁ, মানে হঠাৎ করে আল মাহমুদ আজকে বাংলাদেশের সব থেকে বড় কবি হয়ে গেল, যে আল মাহমুদের মানে মৃতদেহটাও শহীদ মিনারে নিতে দেয়নি তারা। ঠিক আছে, বাংলাদেশে তো আল মাহমুদের থেকে বড় কবি আমাদের কাছে কেউ নাই। আমি নিজে আমার একটা গানে লিখছিলাম যে আমার মায়ের নাকের নলক আমার স্বাধীনতা। আমি আমি আল মাহমুদ রেফার করে এই গানটা আমি লিখছিলাম সেখানে। তো সেখানে তো আমার কাছে মনে হয়েছে যে এটা আইদার সিআরআই বা কি বলে এই যে যেসব বোনাফাইড এজেন্সি গুলা আওয়ামী লীগের সময় কাজ করে গেছে, এশিয়াটিক থেকে শুরু করে গাউসুল আলম শাওনরা, কেউ না কেউ কপিরাইটার ছিল গতকাল এই প্রজেক্ট বিনম্র শ্রদ্ধার জন্য। হ্যাঁ, এবং উই ডোন্ট নো যে কার গত 17 বছরে ভাই যারা বাংলাদেশে কাজ করছে, আমাদের প্রত্যেকের ফোন ট্যাপড হয়েছে। আমার শ্বশুর গত 12 বছর আমার সাথে ফোনে ডিরেক্ট কথা বলে নাই, আমার স্ত্রীর ফোন দিয়ে আমার সাথে কথা বলতেছে, কারণ সে দেশে থাকতো। তো সেইখানে 17 বছর যারা মিডিয়াতে এই মানে মিডিয়া মাফিয়াদের সাথে কাজ করছে, তাদের কিছু না কিছু তো নিশ্চয়ই তাদের কাছে আছে। সো এই যে আরশের কথা বললেন বা খায়রুল বাশারের কথা বললেন, এরা তো ইয়াং ছেলে পেলে, কার কোথায় কোন সময় পা পিছলাইছে উই ডোন্ট নো। মানে আমি হানি ট্র্যাপের কথা বলতেছি না, এটা অনেক কিছু হইতে পারে, একটা স্লিপ অফ টাং হইতে পারে, একটা মানে উদ্দাম পার্টি হইতে পারে। আমরা পার্টি করি না ইয়াং বয়সে, আমরা মানে কি করি নাই, মানে আমি কি এখন ফেরেশতা শাস্তে তো আমি এখানে আসি নাই, আমি অনেক দুষ্টামি করছি জীবনে। সো কার কাছে কি আছে তা না হইলে দিস ইজ ভেরি মানে কনফিউজিং টু মি, যে কিছু জিনিস আছে আপনি কারো কাছ থেকে এক্সপেক্ট করবেন না। সাজু খাদেম এন্ড আরশ ইজ নট দ্য সেম পারসন। ঠিক আছে, তানভিন সুইটি বা আরেকটা আমি জানি না, সবাই চিনিও না আনফরচুনেটলি, বাট নট সেম। হ্যাঁ, তো এই জন্য ইন্টারেস্টিং, ভেরি মাচ ইন্টারেস্টিং। কারণ 17 বছরের ভাই আপনার যখন একটা হোল্ড থাকে, এই যে সুজিত ভাই বান্নার কথা বললো, বান্না আমারে জাস্ট আপনার সাথে কথা হওয়ার আগে কথা বলতেছিলাম, বান্না বলছিল ভাইয়া ওরা পাগল হয়ে গেছে আমার উপর এত বেশি রাগ, কারণ কিছু পাইতেছে না আমার এগেনস্টে। ওরা আমার পেট খারাপ, করোনার কইয়া আমি হাবিব জাবি বইলা টইলা সবসময় আমি মানে যাইতাম না কোনো কিছুতে। এখন ওরা আরো বেশি রাগান্বিত আমার উপর, যা এই হালার পদের তো আমি কিছু পাইতেছি না, আমার একদম এই ভাষা ইউজ করে বলতেছে। খিজির ভাইয়ের ক্ষেত্রে হয়তো বা সেম, এই জন্য উনি আজকে খুব সাহস দিয়ে না, আমার ক্ষেত্রে সেম না, আমি বলতেছি, তুমি শেষ করো, আমি বলতেছি ভাই আমার প্রশ্ন আছে। হ্যাঁ, বাট আমাকে কিভাবে ধরছে আমি বলতেছি। আমি এটাই বলতে যাচ্ছি যে এই কারণ তানভীর ভাই এশিয়াটিক বা এই গ্রে এরা কি করছে আপনি তো জানেন না। হ্যাঁ, আমি একটা স্টেটমেন্টও দিয়েছি কিছুদিন আগে। এক্স্যাক্টলি। তো আমি নিজে মানে আপনি জানেন আমি তাদের সাথে কাজ করছি মিউজিক ইন্ডাস্ট্রিতে, তারা কি কোন প্যাটার্নে চলে, হ্যাঁ, তাদের ভাষা কি, মানে এগুলো তো এখন বলতে হয়, তাই না? সো যেটা বললাম যে এই যে আজকে জুতা নিক্ষেপ, এইটা গত 17 বছরে তাদের চুপ থাকা, বিশ্বজিৎ থেকে শুরু করে শাপলা যখন হয়েছে, পিলখানা যখন হয়েছে, তারা যে চুপ ছিল, এক একটা মানুষ যে 8 বছর 10 বছর ধরে নিখোঁজ, কোনো খোঁজ নাই। হ্যাঁ, ওই যে কুমিরের কান্না, কিন্তু 15ই আগস্ট আসলে তাদের একদম মনুষ্যত্ব জেগে যায়। ওইখানে আমার নোক্তা আছে, ওইখানে আমার কিন্তু আছে। আপনি এই দোগলা পান করতে পারবেন না, এটা হিন্দি ভাষা নাকি আমি তাও জানি না, এই কথাটা আমি খুব ইউজ করি। এই দোগলা মানে এই দ্বিচারিতা আপনি কখনো একটা শিল্পী হিসাবে এটা করা জায়েজ না। এটা একটা ব্যবসায়ী করতে পারে, এটা একটা উকিল করতে পারে,
হ্যাঁ, কিন্তু আপনি যখন নিজের শিল্পী বলবেন, আমার কাছে শিল্পীর এপিটম হলো খানাতা, যেটা আমি বললাম। আমার কাছে শিল্পীর এপিটম হলো সলিল চৌধুরী, যারা সব সময় এক ইয়েতেই ছিল। এবং আমি এটা হলফ করে বলতে পারি, মানুষ আমার যে বিএনপি ট্যাগ দেয়, জি, তানভীর, আপনি নিজে আমার স্ট্যাটাস দেখেন রোজ, এই মুহূর্তে আমার মনে হয় না আমার থেকে বেশি বিএনপির সমালোচনা মানুষ বা কম আছে। হুম, হুম, হুম। সো অতটুক আমি অনেস্ট আমার প্রতি, যে ইনশাল্লাহ 9 বছর দেশে যেতে পারি না মামলার কারণে, বিভিন্ন ইয়ের হেনস্থার কারণে। আমি ধরেই রাখছি যে হয়তোবা অন্য সরকার আসলে আমার একই অবস্থাই হবে। এই যে কারেন্ট সরকারের কথা আমি বললাম, যে মন্ত্রী হয়েছে, তাই না? আমি তো বললাম যে আমি ফারুকী সাহেবের কথা বললাম। সো কালকে বিএনপি ক্ষমতায় আসুক, এনসিপি আসুক, এই হাসনাতরা তো আমার ভাই, মানে আমি তো ওদের ওন করি, এত ভালোবাসি আমি ওদের। কিন্তু ওরাও যদি কালকে মন্ত্রী আছো বলে এটা কি বলা সহজ হচ্ছে? ধরা যাক আর্টসেল তো পারলো না কমিটমেন্ট করেও শোটা করতে, মানে ব্যাপারটা কি সেই রকম হয়ে যাচ্ছে কিনা, যে না ঠিক আছে আমি একটু দূরে আছি বলে আমি এই সাহসগুলো নিতে পারছি, ঠিক আছে আমি তো আর দেশে এক্সিস্ট করব না, ঠিক আছে আমি আমি তাহলে এই জায়গায় বিপ্লবটা করে যাই। দেশে থাকলে কি হইতো না হইতো, অন্তত অতটুকু বলতে পারি, হ্যাঁ দেশে না থাকার কারণে তো সাহসটা একটু বেশি আছে, যে এই মুহূর্তে সিডনিতে বা অস্ট্রেলিয়াতে আমার কেউ কিছু করতে পারবে না আনলেস আই ডু সামথিং রং। বাট অ্যাটলিস্ট অতটুকু উপরে আছে যে লোকটারে তো সংবরণ করতে পারছি। গত এক যুগেরও বেশি সময় ধরে যে যতগুলা গান আমি অ্যান্টি আওয়ামী লীগের জন্য করছি, তার হাফ গান যদি আওয়ামী লীগের জন্য করতাম, আজকে তো অন্তত ওই 1 কোটি টাকার একটা ফ্ল্যাট তো পাইতাম আমি অন্তত। সো ওই লোকটা যে আমি সংবরণ করতে পারছি, বিং এ মিডল ক্লাস বয়, দ্যাটস মানে আই রেসপেক্ট টু মাইসেলফ ফর দ্যাট পার্ট। হ্যাঁ, যে আমার তো অঢেল টাকা নাই, তো আমি তো দিন আনি দিন খাওয়া মানুষ, আমার আমার মর্গেজ তো আমার পে করতে হয়, আমার বাড়ি গাড়ি সবকিছু টাকা তো আমার দিতে হয়, সংসারের খরচ তো আমার দিতে হয়, আমার স্ত্রী দিতে হয়। তো অতটুকু প্রশ্নটা ওইটার চাইতে বেশি যে রুলিং পার্টির যে দানব হয়ে যাওয়া, সেটা সব ক্ষেত্রেই সমান দেখছো কি না, মানে এখন যেমন আর্টসেল পাচ্ছে না। আমার কাছে সত্যি কথা, মানে এটা আই কুড সাউন্ড বায়াসড, বাট বাংলাদেশে দ্বিতীয় আওয়ামী লীগ হওয়ার মানে ওই ক্ষমতা এই কারণেই, ঠিক আছে? মানে এই যে খিজির ভাই বললো না যে জিয়ার কথা বললো, খালেদা জিয়ার কথা বললো, এরশাদের কথা বললো, মানে এর সাথে যদি স্বৈরাচার বলে, এরশাদ মনে হয় এখন মানে ওই যেখানে আছে পার্টি বিছায় কান্দে, পার্টি বিছায় কান্দে, যে আমার এখানে মানুষ এখনো স্বৈরাচার বলে, ঠিক আছে? মানে ও মনে হয় মানে ওকে, আমি এত রোমান্টিক একটা মানুষ ছিল, আমি তো মানে লেভেল তো থাকে। আপনি এখন মুগেম্বোর সাথে যদি আপনি এখন একটা মানে মুসলিনের সাথে দেয়া যায়, কিন্তু এক্স্যাক্টলি। সো ওইটা বাংলাদেশে হবে না। এবং কেন হবে না, এই যে আমি বললাম যে আমি বিএনপি হয়েও বিএনপির সমালোচনা করি, আমি তো আওয়ামী লীগে একটা এরকম কালচারাল মানুষ পাই না যে সেটা সে গত 17 বছরে করছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স। আমি যখন দেখি ছাত্র দলে আমার ছোট ভাইয়েরা মানে কনস্ট্যান্টলি বিএনপির ক্রিটিসাইজ করতেছে, সেটা কনস্ট্রাকটিভ হোক, সেটা কখনো হতাশা থেকে হোক, আমি তো সেটা আওয়ামী লীগে কখনো দেখি নাই। সো এই যে একটা চেক এন্ড ব্যালেন্সের ব্যাপার বাংলাদেশে আসছে, এই মুহূর্তে বসে যে আমরা তিনজনে এই সরকারের সমালোচনা করতে পারতেছি, খিজির ভাই দেশে থেকে দেশে এটা করতে পারতেছে, এটা তো সে গত বছর পারতো না করতে, সে চাইলেও পারতো না। তাই সে কাপ্তান বাজার থেকে হাওয়া হয়ে যেত একদম। হ্যাঁ, সো এত খারাপের মধ্যেও দ্যাটস দ্য বিউটি অফ মানে কারেন্ট বাংলাদেশ, যে আমাদের ওই সাহসটা আসছে ইনশাল্লাহ। জুলাই আমাদের কি দিছে না দিছে সেটা পরে, কিন্তু জুলাই আমাদের জিব্বা খুলে দিছে, আমাদের সাহসটা একটু হলেও বাড়াই দিছে। কারণ আমাদের সামনে একটা আইকন আছে, আবু সাইদ, আমাদের সামনে একটা আইকন আছে যে একদম দরাজ কণ্ঠে স্ট্যাটাস দিছিল যে চলে আসুন 16 শহরে। সো এই জিনিসগুলো আমাদের জন্য একটা সালমান মুক্তাদির মানে রাস্তার মধ্যে দাঁড়ায় গেছিল, মানে এই ছেলেটা যে আমি কি পছন্দ করি, বাপরে বাপরে বাপ, এদের সবাই কত মানে নামে অনামে ডাকে, বাট আমার সন্তান যদি সালমান মুক্তাদির হইতো, আমি তো মানে আমার থেকে খুশি কেউ হইতো না।